গল্প প্রেমোত্তাপ। মম সাহা। গল্পের 10তম অংশ। বাহিরে বৃষ্টি হচ্ছে অনবরত। কতগুলো ব্যাকুল প্রাণ পথ চেয়ে বসে আছে, এই বুঝি বাড়ির অবুঝ, বেখেয়ালি মেয়েটা ফিরবে। বনের প্রাণও আকুল হয়ে অবশেষে গলির মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। যদিও ছাউনির নিচে দাঁড়িয়েছে, তবুও এই দানবীয় বৃষ্টির ছাট তাকে আংশিক ভিজিয়ে জুবুথুবু করে দিতে সক্ষম। চাঁদনির শরীর কাঁপছে মৃদুমন্দ বাতাসে। তবুও তার ঠাঁই দাঁড়িয়ে থাকা। যেন পণ করেছে, বোনকে না নিয়ে বাড়ি ফিরবে না। চাঁদনির ছাউনির নিচেই এলাকার একটি পরিবারের মানুষ দাঁড়িয়ে আছে। দুজন মহিলা, একটি মেয়ে, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে আছে। চাঁদনিকে দেখেই তাদের ফিসফিসানি শুরু হয়েছে, যা এখনো থামাথামির নাম নেই। চাঁদনি বুঝছে, এখানের আলোচনার বিষয়বস্তু সে, তবুও তার কোনো ভ্রুক্ষেপ নেই। বলুক, যার যা ইচ্ছে। এর মাঝেই কোথা থেকে যেন মৃন্ময়কে ছুটে আসতে দেখা গেল। ব্যস্ত পায়ে এগিয়ে এলো সে চাঁদনির দিকে। কাছে এসেই হড়বড়িয়ে বলল, পেয়েছেন চিত্রাকে? চাঁদনি অস্বস্তি নিয়ে চারপাশে তাকালো। মহিলাগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। একজন তো মুখ ফসকেই বলে ফেলল, ছোট মেয়েটাকেও বুঝি পাওয়া যাচ্ছে না? বাপরে, সৌদাগর বাড়ির মেয়েদের তো ভালোই গুণ আছে। চাঁদনি যে ভয়টা পেয়েছে সেটাই হলো। তার নামে মানুষ যা ইচ্ছে তা বলুক, তার কিছু আসে যায় না, কিন্তু তার বোনের নামে কেউ কিছু বললেই তার সহ্য হয় না যে। মৃন্ম মহিলার কথায় ভ্রু কুঁচকাল। একটা মেয়েরে পাওয়া যাচ্ছে না, আর আপনি গুণ নিয়ে বিশ্লেষণ করছেন? গুণ হিসেব করলে কত মানুষের গুণই বের হবে। মহিলাও কম না। মৃন্ময়ের কথার ইঙ্গিত বুঝে আক্রোশের স্বরে বলল, কিন্তু যত মানুষের যত গুণই বের হোক, সৌদাগর বাড়ির মেয়েদের কেউ পিছে ফেলতে পারবে না। কেন? তুমি কি গুণের খবর রাখনি? পুরো দুনিয়ার মানুষই তো জানে। না আন্টি, আমার তো খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ থাকে, তাই কার কি গুণটা আর খোঁজ করার সময় পাই না। আর অন্যদিকে আপনাদের খাওয়া দাওয়ার পর সময় কাটে অলস, তাই আপনারা গসিপ করার জন্য টপিক খুঁজে বেড়ান। এটাও আপনাদের কাজ, আমি সে কাজকে অসম্মান করছি না। যার যেমন যোগ্যতা, সে তো তেমন কাজই করবে, তাই না? চাঁদনির মুখের অদৃশ্য হাসিটা এখন দৃশ্যমান হয়েছে। খুব নীরবে তা ছড়িয়ে গিয়েছে পুরো মুখ জুড়ে। তন্মধ্যেই অদম্য বৃষ্টির ছাট ভেদ করে দুজন মানবমানবীকে আসতে দেখা যাচ্ছে। লম্বা, ছিমছাম গোছের ঝাঁকড়া চুল বিশিষ্ট মানুষটি যে বাহার ভাই তা আর বোধগম্য হতে বাকি নেই চাঁদনির। তবে বাহার ভাইয়ের পিছনের গুটিসুটি মেরে ছোট ছোট পায়ে এগিয়ে আসা মেয়েটিকে চাঁদনি গাঢ় দৃষ্টিতে দেখল। যখন দেখল মেয়েটি আর কেউ না, তাদের আহ্লাদী চিত্রা, ঠিক সেই মুহূর্তেই চাঁদনি ছাউনি থেকে বেরিয়ে গেল। তার যেন আর তরস হইছে না বোনকে ছুঁয়ে দিতে চাওয়ার ইচ্ছে। চাঁদনি ছাউনি ছেড়ে বেরুতেই মৃন্ম ছাতা মেলে ধরল চাঁদনির উপর। হতভম্ব কণ্ঠে বলল, ভিজে যাবেন তো, ইন্দুবালা। একটা কথা শুনেছ, মৃন্ম? যার বৃষ্টি পছন্দ, তার ছাতা হইও না। শুনেছিলে? আমার ছাতার প্রয়োজন নেই মৃন্ম। এই জীবনে যারাই ছাতা হয়েছে, তাদের উপরই নির্ভরশীল হয়ে গিয়েছে আমরা। তারপর যখন তুমুল বৃষ্টি হয়, তখন সেই ছাতারা আমাদের মাঝ রাস্তায় ছেড়ে চলে যায়। আমরা তখন হয়ে যাই একা, নিঃসঙ্গ। একসময় যেহেতু একা হতেই হবে, তবে আজই বা কেন সঙ্গীর বিলাসিতা করব বলো? চাঁদনির কথায় বিস্মিত মৃন্ম সুধাল, আপনি রেগে আছেন আমার উপর, ইন্দুবালা? মৃন্ম, তুমি ছোট এখনো অনেক। ছেলেমানুষি ভরা। তাই তোমার উপর আমার কোনো রাগ নেই। কিন্তু একটা কথা বলি শোনো, যেই কুকুরকে তুমি ভালোবাসার লোভ দেখিয়ে নিজের কাছে আনো, সেই কুকুরকে আর সবাই লাথি দিলেও তোমার কিন্তু লাথি দেওয়ার অধিকার নেই। তুমি হয়তো সেই প্রাণীটার বুকে, পেটে, কিংবা শরীরের একটা বাহ্যিক অংশে লাথি দিবে, অথচ সেই লাথিটা গিয়ে লাগবে প্রাণীটির বিশ্বাসে, ভরসায়, অন্তরে। তখন সে চাইলেও আর মানুষকে বিশ্বাস করতে পারবে না। আর সব ভেঙো, বিশ্বাস ভেঙো না। কেমন?
চাঁদনির কথায় কেমন যে বিমূঢ় দেখালো মৃন্ময়কে। সে যে আর কিছু বলার ভাষা পেল না। আবার হয়তো পেল, কিন্তু বলার সাহস হলো না। কিন্তু চাঁদনি বলল, আজ সোমবার, আর 3 দিন পর শুক্রবার। সেদিন সকালে আমার সাথে একটু দেখা করো। তোমাকে কিছু বলার আছে। মৃন্ময় প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। প্রশ্ন করার আগেই ঠিক সেই সময়ে উপস্থিত হলো বাহারচিত্রা। বাহার ভাইয়ের মুখ বরাবরের মতন গম্ভীর, দৃঢ়। শীতে কাঁপছে চিত্রা। চাঁদনি ছুটে গেল, আগলে ধরল বোনকে। শাসনের স্বরে বলল, 2 দিন পর পর যে এমন নিরুদ্দেশ হচ্ছিস, কাহিনী কি তোর? কি চাচ্ছিস? সবাই টেনশনে মরে যাক? এত ছন্নছাড়া কবে হলি? কিছুই পরোয়া করছিস না যেন আজকাল। চিত্রা নিশ্চুপ, স্তব্ধ। বাহার ভাই যে তাকে বিয়ে করবে রাজি হয়েছে, সে সেটা তখনও বিশ্বাস করতে পারছিল না। উত্তর দিল বাহার ভাই, বড়লোকের মেয়েদের ওই একটু মতিভ্রম হবেই, চাঁদ। তাছাড়া তোমাদের নুরুল সৌদাগর যেভাবে সবাইকে নাচান, তাকেও নাচানোর জন্য তো কাউকে প্রয়োজন। তাই আর কেউ না, তার নিজের সন্তানই সেই দায়িত্ব মাথায় তুলে নিয়েছে। বাহারের গাছাড়া কণ্ঠে ড্যাব ড্যাব করে তাকালো চিত্রা। চাঁদনি আলগা হাসল। শক্তভাবে জড়িয়ে ধরল বোনকে। চুপ রইল মৃন্ময়। যেন জমে গিয়েছে সে। বোনের সাথে আলাপ আলোচনার পর্ব শেষ হতেই তারা যখন পা বাড়াল বাড়ির দিকে, ঠিক তখন ছাউনির নিচ থেকে সেই আগের মহিলা ঠাট্টা করে বলল, সৌদাগর বাড়ির এই গল্প তো সিনেমাকেও হার মানাবে। কি রংতামাশা এদের! তবুও তো সৌদাগর বাড়ির মেয়েদের বউ করার জন্য হত্যে দিয়ে পড়ে থাকেন বাড়ির বাহিরে। আপনাদের দেখলে তো বেহাও লজ্জায় দেশ ছাড়বে। বাহার ভাইয়ের এক কথা যেন তীরের বেগে সব সমালোচনার নামটা চূর্ণবিচূর্ণ করে দিল। মহিলাটা গোল গোল আখি দুটি নিয়ে তাকিয়ে রইল চিত্রাদের দিকে অনেকক্ষণ। ঠিক যতক্ষণ বাহার ভাইয়ের দৃঢ় ছায়াটি দেখা যাচ্ছিল সোডিয়ামের আলোয়, ততক্ষণ বৃষ্টিতে ভিজছে কদম, ভিজছে জুঁইয়ের আঙ্গিনা। সৌদাগর বাড়ির সামনে ভিজছে প্রায় পরিবারের সকলে। গোল হয়ে দাঁড়িয়ে আছে সবাই। মধ্যমণি চিত্রা। আজকে চিত্রার গালে সজোরে চড়টা তার বাবা বসায়নি, বসিয়েছেন তার মা মুনিয়া বেগম। মায়ের কপালের রগগুলো কেমন নীল হয়ে ফুলে আছে। মুনিয়া বেগম সচরাচর রাগেন না, কিন্তু যখন রাগেন তখন আর তার হুঁশ থাকে না। যেমন আজ করলেন। চিত্রা চড় খেয়ে মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়ের জায়গায় বাবা হলে বোধ করি তার এত করুণ দৃষ্টি হতো না, আর তার অনুভূতিও এত বিস্মিত হতো না। তুমি বাড়িতে আসবে না। যেহেতু এত রাত অবধি বাহিরে থাকতে পেরেছ, তার মানে তোমার বাহিরে থাকার জায়গা অবশ্যই আছে। এত মানুষকে না জ্বালিয়ে তুমি বরং বাহিরেই থেকে যাও আজীবন। যাও। বাহার, নোঙর, বনফুলও দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সদর দরজা জুড়ে। চিত্রা মাথা করে রাখল। মুনিয়া বেগম যখন আরেকটু রেগে এগিয়ে আসলো, তাকে থামালো তুহিন। আগলে দাঁড়ালো বোনকে। সাবধানী কণ্ঠে বলল, মা, ও বড় হয়েছে। কি করছো? আশেপাশের মানুষ খারাপ বলবে। খারাপ বলার আর কি বাকি রেখেছে মানুষ? বাড়ি বয়ে এসে মেয়ের গুণগান করে যায়। আমার কি সৌভাগ্য! এসব গুণগান চুপ করে শুনতে হয়। মানুষকে বলার সুযোগ দিলে তো মানুষ বলবেই। সুযোগও তৈরি করেছে। মানুষ তাই খারাপ বলছে। মুনিয়া বেগমের কথার পরপরই চিত্রার দাদির কণ্ঠ পাওয়া গেল। মহিলা বাড়ির রোয়াক থেকেই চেঁচিয়ে বলছে, এখন বকছো কেন? খারাপ যেহেতু তোমরা করেছ, এখন ভুগো। এত না মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতে, তাহলে আজ শাসন করছো কেন? অনেক হয়েছে, মেয়ের ডানা বেশি বেড়ে গেছে। এবার ছাড়তে হবে। নুরু, নুরু। মহিলা এবার ডাকলেন নিজের ছেলেকে। কণ্ঠ আগের মতোই গগনচুম্বী রেখে বললেন, তোর মেয়েকে আর ঘরে রাখা যাবে না। জলদি বিয়ের ব্যবস্থা কর। পরীক্ষা শেষ হতেই বিদায় করে দিবি। একজন তো সম্মান খেয়েছেই, বাকিটাও খাওয়ার আগেই বিদায় করে দে। মানুষকে তো পরে মুখ দেখাতে পারবো না।
এমনেও বা আর কতদিনই মুখ দেখাতে পারবেন, বলেন তো দাদি? 2 পাই কবরে চলে গেছে। কবে যেন আপনার প্রাণ পাখিও উড়াল দিবে। এরপর আপনার মুখ কেউই দেখবে না এমনেতেও। তাছাড়া আপনার যেই মুখ, মনে হয় যেন বাংলা ছবির ভিলেন রিনা খান। সেটা দেখলে মানুষের অন্তরাত্মা শুকিয়ে যায়। এর চেয়ে বরং আপনি মুখ না দেখালে উপকার হবে। বাহারের তীক্ষ্ণ ঠাট্টায় জ্বলে উঠল দাদি। আপন বেগে অসন্তোষ স্বরে বলল, অসভ্য কোথাকার। কোথাকার অসভ্য জানেন না? এই তো, আপনাদের সভ্য বাড়ির বরাবর বাড়িটার অসভ্য আমি। মুহূর্তেই গমগমে পরিবেশের মুখে মিটমিট হাসি ফুটল। সকলেই চাপা হাসি ধরে রাখতে পারলেও ফিক করে হেসে দিল চেরি। তার দেখাদেখি সশব্দে হেসে দিল চিত্রা। পরপরই ওহি, চাঁদনিসহ বাড়ির বাকি সদস্য হাসল। কেবল থমথমে রইল নুরুল সৌদাগর আর মুনিয়া বেগম। আফজাল সৌদাগর আজ বাড়িতে নেই। স্ত্রীর সাথে স্ত্রীর বাপের বাড়িতে গিয়েছে বিধায় আজ ঘটনা এতদূর অবধি গেল। মুনিয়া বেগম মেয়ের দিকে রুষ্ট দৃষ্টি ফেলে বাড়ির ভেতর চলে গেল। পর পর এক এক করে সবাই ভেতরে গেল। বাহিরে রইল গুটি কয়েকজন। তার মাঝে নুরুল সৌদাগরও আছেন। মোটামুটি জায়গা খালি হতেই সে দরাজ গলায় বাহারকে ডাকলেন। শোনো, বাহার। নুরুল সৌদাগরের ডাকে থমকে গেল যেন উপস্থিত সকলের শ্বাসপ্রশ্বাস। নুরুল সৌদাগর এ অবধি বাহার ভাইয়ের কখনো নাম নেননি। তুহিন বাবার দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করল তার ভেতরের মতিগতি। চাঁদনি আর অহিও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অবাক না হওয়া বাহার ভাইও আজ অবাক হল। কিংকর্তব্যবিমূঢ় হয়ে জবাব দিল, জি। আমায় ডাকলেন? তুমি ছাড়া কি এখানে কেউ আছে? নেই। তাই তোমাকেই ডাকলাম। চিত্রাকে তুমি পড়াতে আসছো না কেন? পারিবারিক সমস্যার জের ধরে তোমার একটা স্টুডেন্টের ক্ষতি তুমি করতে পারো না। অন্তত এ ব্যাপারে তোমাকে দায়িত্বশীল ভেবেছিলাম। নুরুল সৌদাগরের এহেন কথায় হতভম্ব হয়ে তাকিয়ে রইল সকলে। কিন্তু তা আর বেশিক্ষণ স্থায়িত্ব হল না। কথা শেষ করেই নুরুল সৌদাগর বাড়ির ভেতর চলে গেলেন। বাহিরে রেখে গেলেন কতগুলো অবিশ্বাস্যকর দৃষ্টি। বাহার কতক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে দেখল। কি মনে করে যেন হাসল মনে মনে। অতঃপর তুহিনের উদ্দেশ্যে বলল, তোমার বোনকে মেডিসিন দিও। মতিভ্রমের বসে না আবার জ্বর বাঁধিয়ে বসে থাকে। তার তো কোনো খবর থাকে না, তার জন্য কত মানুষের পৃথিবী থমকে থাকে। শেষের বাক্যটা ধীরেই বলল যেন। তুহিন হয়তো ঠিক বুঝতেও পারল না। তবে প্রেমিকের মন জানে, তার সকল সুখ অষ্টাদশীতে আবদ্ধ যে। বিরাট সমস্যার রাতটি গাঢ় হয়ে এসেছে। রাত বেড়েছে নিজস্ব গতিতে, সাথে বেড়েছে মুষলধারা বৃষ্টির পরিমাণ। চিত্রার শীতে শরীর কাঁপছে। হুট করে সে অনুভব করল গল গল করে তার নাক দিয়ে কিছু পড়ছে। সে নাক চেপে ধরে তরল পদার্থটার দিকে তাকাতেই ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় চিকচিক করে উঠল তার হাতের লাল টকটকে রক্তগুলো। কাক ডাকছে কর্কশ কণ্ঠে। তবে বোধ হয় সেই কর্কশ কণ্ঠ তেতো না, কেমন এক বিরহী সুর তার। আজকে অবশ্য আকাশের মন ভালো। চারপাশে শুভ্র শুভ্র মেঘগুচ্ছ ভেসে বেড়াচ্ছে। দিনটি বুধবারের প্রাণোচ্ছল দিন। সূর্য তার গন্তব্যে ফিরে যাওয়া আরম্ভ করেছে সবে। তবুও আজ সন্ধ্যার আকাশ উজ্জ্বল। চিত্রা দাঁড়িয়ে আছে তার বিরাট বারান্দায়। অদ্ভুত ভাবে কেবল সে না, আজ যেন সবারই কেমন ছুটি। অহিও আজ বইয়ে ডুবে না থেকে জানালার কোল ঘেঁষে দৃষ্টি দিয়ে রেখেছে দূর আকাশে। এমন অনিয়ম সচরাচর চোখে পড়ে না। ওহি বইয়ের মাঝে না তাকিয়ে মুগ্ধ চোখে আকাশ দেখছে, এটা বিস্ময়কর ব্যাপার। চাঁদনি আপা বসে আছে তার বিছানায়। তবে মাথাটা হেলান দেওয়ানো আছে জানালার সাথে। তার চোখ দুটি বন্ধ। সকলের এই নিস্তব্ধতার জন্য প্রকৃতপক্ষে একজনকেই দায়ী করা যায়। সে হলো বাহার ভাই। লোকটার গানের কণ্ঠ ভেসে আসছে বহু কাছ থেকে। ছন্নছাড়া লাইনগুলো, আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী। গানের লাইনগুলো যেন খুব বিশেষভাবে প্রতিটি নিখুঁতভাবে ভালোবাসতে পারা মানুষদের সাথে জড়িত।
যারা প্রকৃতপক্ষে ভালোবেসে কেবল প্রতিদানে পেয়েছে কলঙ্ক। লোকে বলেছে ছি ছি, ভালোবেসেছ, যেন মহা পাপ কিছু করে ফেলেছে। অথচ দিনশেষে এমন ছি ছি মাখামিছে কলঙ্ক কুড়িয়েও যারা ভালোবাসার মানুষদের পায়নি বা পায় না, এই গানের লাইনগুলো যেন তাদের জন্যই দরদি হয়ে কাঁদে। বনফুল অন্যান্য সময় এত মনোযোগ দিয়ে তার ভাইয়ের গান শুনে না, অথচ আজ শুনছে, তার মনে হচ্ছে ভাই যেন তাকেই গাইছে আরো করুণভাবে, নিঃস্ব করে। বনফুল নিবিড়ে হেঁটে তার মায়ের রুমের কোণায় এসে দাঁড়ালো। এখান থেকে তুহিনের রুম দেখতে পাওয়া যায় খুব সহজভাবে। বনফুলের বেহায়া চোখ খুব গোপনে সেই রুমের দিকে চাইল। ফাঁকা রুমেও যেন সে নিজের ভালোবাসার অস্তিত্ব খুঁজে পেল। বুকের ভেতর তুমুল আতন্দোলন। তার অবুঝ মন প্রশ্ন তুলল, আচ্ছা, আমরা যাকে ভালোবাসি তাকে পাই না কেন? যাদের ছাড়া আমাদের চলেই না, তারা কেন আমাদের ভালোবাসে না? মন তো প্রশ্ন করে নীরব হয়ে যায়, কিন্তু অশান্তিতে ভুগে উত্তর না পাওয়া বনফুল। এই কেনর উত্তর আদৌ মিলবে? সে শূন্য চোখে তুহিনের রুম দেখে নির্নিমেষ। একমাত্র লোকটাকে পাবে বলে ভদ্র বনফুলও ভদ্রতা ভুলে হাউমাউ করে কেঁদেছিল। কিন্তু কোনো লাভ কি আদৌ হলো? দিনশেষে সমাজের ছিছি ছাড়া আর কি পেল সে? বাহারের গান থামতেই পরিবেশ ভয়ঙ্কর রকমের নীরবতায় আচ্ছন্ন হল। যেন বিষাদের এই বোবা গল্প শান্তি চায়। চিত্রা বারান্দা দিয়ে চাইল। অগোছালো বাহার ভাইয়ের হাতে তখন জ্বলন্ত সিগারেট। ধোঁয়া উড়ছে ঊর্ধ্বে। চিত্রা ডাকতে গিয়েও ডাকল না তাকে। কেন যেন এই কথা না বলা ক্ষণটি তার ভীষণ পছন্দ হয়েছে। যেমন পছন্দ হয়েছিল সেই বছর কয়েক আগে কিশোরী চোখে দেখা প্রথম কোনো ছন্নছাড়া পুরুষকে। এই মোহগ্রস্ত নীরব সন্ধ্যার নিস্তব্ধতা কাটিয়ে চাঁদনির ফোন বেজে উঠল। ঘোর কাটালো চাঁদনির। চোখ মেলল সে। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করতে থাকা অপরিচিত নাম্বারটির দিকে তাকালো। ফোনটা বাজতে বাজতে প্রায় থামার পূর্ব মুহূর্তে চাঁদনি ফোনটা রিসিভ করল। রিসিভ করে কানে ধরতেই অপর পক্ষ থেকে একটি গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। চাঁদ বলছ? চাঁদনি থমকানো, মনে মনে কিছুটা হোঁচট খেল বোধ হয়। কিন্তু খুব দ্রুতই আবার নিজেকে সংযত করে নিল। আধো কণ্ঠে বলল, শাহাদাত, তুমি? শাহাদাত হাসল। বলল, এখনো কণ্ঠ চেনো তবে? ভুলনি? ভুলে যাওয়ার কথা তো আমি কখনো উচ্চারণ করিনি, তাই চিনি। সেটা তো তুমি করেছিলে। তাই তুমি ভুলে গিয়েছ কারণে অকারণে। শাহাদাত হতাশার একটি শ্বাস ফেলল বোধ হয়। বলল, এখনো অভিযোগ, অভিমান পুষে রেখেছ। সেই অধিকার তো তুমি কেড়ে নিয়েছ, রাখব কিভাবে? বাদ দাও সেসব কথা। তা হুট করে কল দিয়েছ কেন? চাঁদ? ডাক দিয়েই থামল শাহাদাত। কণ্ঠটা কি কাঁপছে লোকটার। মনে হলো যেন সে কান্না গিলে নেওয়ার ছোট্ট চেষ্টাটুকু করল বড় গোপনে। কিন্তু দুর্ভাগ্য, চাঁদনি যে মানুষটাকে আগাগোড়া চিনত একসময়। যার হাসির কণ্ঠ, কান্নার কণ্ঠ, চাঁদনির মুখস্থ, তার আড়াল করার আপ্রাণ চেষ্টা চাঁদনি ধরতে পারবে না। চাঁদনি সময় দিল মানুষটাকে। শাহাদাত সামলে নিল নিজেকে। কম্পনরত কণ্ঠে বলল, চাঁদ, আমি জানি, তুমি কখনো আমাকে অভিশাপ দাওনি। কিন্তু তবুও, তোমার মন ভাঙার মতন পাপের শাস্তি বিধাতা আমাকে দিয়ে দিয়েছেন। তোমাকে যতটা আমি আঘাত করেছি, তার শাস্তি যে ভোগ করতেই হবে। এবার চাঁদনি কিঞ্চিত অবাক হল। বিস্ময় ধরে রেখেই শুধাল, কি হয়েছে, শাহাদাত? আমার স্ত্রীর 3 মাসের প্রেগন্যান্ট ছিল। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মিসক্যারেজ হয়ে গিয়েছে তার। এমনকি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাও। চাঁদনি যেন ভুল শুনল। দূর আকাশে তখন হাসল সন্ধ্যার নক্ষত্র। প্রকৃতির খেল বুঝা যে বড় দায়। প্রতিদিনের মতন আজ অভ্যস্ত নিয়মে সন্ধ্যা হল না। গত কয়েক মাসের গতানুগতিক নিয়ম পাল্টে যেন এই অপরাহ্ন এক বুক হাসি নিয়ে এলো। মন খারাপ উড়িয়ে নিয়ে যাবার এই সন্ধ্যা। চিত্রা যখন নিশ্চুপ চোখে আকাশ দেখতে ব্যস্ত ঠিক তখনই রাস্তা থেকে সরু কণ্ঠে ডাক এলো, চিতাবাঘ, নিচে আয়।
এলাকার মোড়ে ঝালমুড়ি মামা এসেছে। বোম্বাই মরিচ আছে, দ্রুত আয়। চিত্রার গভীর ধ্যানে ভাটা পড়ল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। বনফুল তাকে স্বেচ্ছায় ডাকছে। বনফুল। চিত্রা নিচু করে পথের দিকে চাইল। ভেসে উঠল বনফুলের হাস্যোজ্জ্বল মুখ। যেন পুরনো সেই বনফুল যার সরলতায় মুগ্ধ হতো পৃথিবীর সকল উপমা। যেন গত কয়েক মাসের ঘটনাগুলো মুহূর্তেই চাপা পড়ে গেল বনফুলের নিখুঁত হাসির নিচে। চিত্রাকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে বনফুল আবার ডাকল, আসবি? না, আমি চলে যাব। চিত্রা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। কোনোমতে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে ছুটে বেরিয়ে গেল ঘরের বাহিরে। পেছনে থেকে বার করে ডাকলেন মুনিয়া বেগম, কিন্তু মেয়েটার যেন উত্তর দেওয়ার সময় নেই। কেবল হন্তদন্ত হয়ে বলল, মা, বনফুল ডাকছে আমায়। হাত বাড়িয়ে ডাকছে আমার বন্ধুত্ব। আমায় তুমি পিছু ডেকো না, ম। আমার যে পিছু ডাক শোনার সময় নেই। মুনিয়া বেগম প্রথমে ধমকাতে গেলেও বনফুলের নাম শুনে থেমে গেল। আর কেউ না জানলেও মায়ের মন তো জানে, মেয়েটা বড় বন্ধু ভক্ত। এই কয়েক মাস তো দেখেছে সে মেয়েটা কেমন গুমরে গুমরে মরত। আজ যেহেতু বাঁচতে চাচ্ছে তাহলে বাঁচুক না। ক্ষতি কি? পিছন থেকে মায়ের ডাক শুনতে না পেরে মনে মনে হাসল চিত্রা। তার যে কি ভীষণ আনন্দ হচ্ছে। আজকাল যেন পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে। চারপাশে কেমন আনন্দ আর আনন্দ। কিন্তু ভয় হলো এই আনন্দ কতদিন টিকবে। চিত্রা নিচে নেমে আরো অবাক হলো। কেবল বনফুল না, বাহার ভাইও দাঁড়িয়ে আছে তার সাথে। যদিও লোকটার চেহারায় তেমন ভাবাবেগ নেই। চিত্রাকে দেখেই বনফুল হেসে এগিয়ে এলো, আবেশে জড়িয়ে ধরল চিত্রার বাহু। উৎফুল্ল বদনে বলল, তাড়াতাড়ি চল। ভাইয়া ঝালমুড়ি মামাকে ডেকে এনে দাঁড় করিয়েছে। আয়। চিত্রা অবাক চোখে বাহার ভাইয়ের দিকে তাকাতেই মানুষটার অগোছালো হাসি চোখে পড়ল। চোখে ইশারা করে যেন লোকটা বলল, আমি আছি। চিত্রার অন্তরাত্মা যেন শীতল হয়ে এলো। একজন আমি আছি বলা লোকের অভাবে কত মানুষ মারা যায় আফসোস নিয়ে। অথচ চিত্রার আর সেই আফসোস রইল না। ঠিক সেই মুহূর্তে চিত্রার সকল আনন্দকে ভয় পরিণত করে আমতে দেখা গেল তুহিন ভাইজানকে। সাথে তার প্রেমিকা নীরু। চিত্রা বিদ চোখে বনফুলের হাতটার দিকে তাকালো। যে হাতটা জড়িয়ে আছে চিত্রার বাহু। চিত্রা অপেক্ষা করল, এই বুঝি বাঁধন আবারও ঢিলে হলো। বন্ধুত্ব খুব গম্ভীর একটি বন্ধন। চাইলেই হয়তো এই গাঢ় সম্পর্কের হাত ছেড়ে দেওয়া যায় না অবলীলায়। তাই হয়তো বনফুলও ছাড়তে পারেনি। তুহিন যখন নীরুকে নিয়ে এলাকার প্রবেশ করছিল তখন চিত্রার অশান্ত মনে তুমুল ঝড়। আবারও বন্ধুর বাড়িয়ে দেওয়া হাত কি গুটিয়ে নিবে? প্রশ্নের সমুদ্রে তখন সে ভরাডুবি। অথচ তার একরাশ চিন্তাকে মুক্তি দিয়ে বন্ধুর হাতের মুঠো আরো শক্ত হয়ে জড়িয়ে ধরল তার বাহু। চিত্রা অপ্রস্তুত নয়নে বারবার বনফুলকে দেখছে, আবার নিজের ভাইয়ের দিকেও তাকাচ্ছে। ঠিক তখনই চিত্রা আরও একটি দৃশ্য দেখে নিল খুব অসাবধানতায়। এতক্ষণ নীরু মেয়েটির হাত তার ভাইয়ের হাতের মুঠোয় ছিল। কিন্তু মেয়েটি যখনই বনফুলকে দেখল, খুব আলগোছে নিজের হাতটি তুহিনের হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিল। চিত্রা এই দৃশ্যে মুগ্ধ না হয়ে পারল না। যত যাই বলুক, যতই সে নীরুকে দোষারোপ করুক, অপছন্দ করুক, মেয়েটা যে ভীষণ বুদ্ধিমতী তা আর বলার অপেক্ষা রাখে না। ততক্ষণে চিত্রারা এবং তুহিনরা কাছাকাছি এসে দাঁড়িয়েছে। কোথায় যাচ্ছিস, চিতাবাঘ? এই তো, সামনেই। তুহিনের প্রশ্নে চিত্রার গম্ভীর উত্তর। এবার তুহিনও সংশয়ে পড়ল। বনফুলকে কিছু বলবে কিনা। অবশেষে সেই সংশয়ের অবকাশ না দিয়েই জিজ্ঞেস করল সে, ভালো আছো, বনফুল? চিত্রা এবার বনফুলের মুখের দিকে চাইল। ভেতর ভেতর একটা মারাত্মক ভয় সে থিতিয়ে আসে। যদি বনফুল এখন হইচই শুরু করে দেয়, আবার যদি চিত্রাকে ছেড়ে দেয়, কি হবে তখন? চিত্রার দ্বিধান্বিত চেহারা বুঝে বাহার ভাই খুব আলগোছে বোনের কাঁধে হাত রাখে।
ঠিক তার পরের মুহূর্তেই বনফুলের হাস্যোজ্জ্বল কণ্ঠ পাওয়া যায়। এই তো, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? চিত্রা চমকায় বনফুলের এই স্বাভাবিক আচরণে। মেয়েটা তবে কি নিজেকে সামলে উঠতে পেরেছে? বনফুলের চোখের দিকে তাকায় সে। মেয়েটার ঠোঁট হাসছে তবে চোখ হাসছে না। কেমন মৃত সেই দৃষ্টি তাকিয়ে আছে পথের দিকে। নীরু একটু দূরেই দাঁড়িয়েছিল। কিন্তু বনফুল যে তাকে উদ্দেশ্য করে ভালো আছে কিনা জিজ্ঞেস করেছে তা আর বুঝতে বাকি রইল না। তাই তৎক্ষণাৎ সে ঘাড় নাড়াল, বলল, ভালো আছি, মিষ্টি মেয়ে। তুমি জানো, হাসলে তোমাকে ভীষণ সুন্দর লাগে। বনফুল চমকালো বোধ হয় কথাটা শুনে। তবে থামল না হাসি। মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়েই জবাব দিল, তাই বোধ হয় বদনজর লেগেছিল। জানেন, আজকাল হাসতে পারি না আর। বাক্যটি সহজ, সরল, স্বাভাবিক লাগলেও এর ভেতর ছিল চাপা এক অভিমান, অভিযোগ, আর্তনাদ। বদনজর আবার কি? যদি মনকে একবার শক্ত করতে পারো, তবে বদনজরও তোমার হাসি কাটতে পারবে না। তুমি কেবল এতটুকু মনে রাখবে, তোমাকে হাসতে হবে। কারণ, তোমার হাসি ভীষণ সুন্দর। বনফুলের ভাষায় যে কঠিন তাচ্ছিল্যের তোপ ছিল, তা যেন নীরু ভীষণ অবহেলায় উড়িয়ে দিল। আবেগের বয়স মেয়েটার, সেই আবেগে গাঢ় আঁচড় পেয়েছে। এতটুকু কাঠিন্যতা তো স্বাভাবিকই। নীরু বুঝে সেই কাঠিন্য। বনফুল আর কথা বাড়ায় না। বাহার বলে, তুহিন, তোমরা আমাদের সাথে চলো। না না, ভাইয়া, আপনারা যান। কেউ আর কথা বাড়ায় না। কথা বাড়ানোর সাহসও করে না। হিতে যদি বিপরীত হয়ে যায়, সেই ভয় সবার ভেতর। যে যার মতন গন্তব্যের দিকে রওনা হয়। তুহিনরা চলে যেতেই যেন চিত্রা হাঁফ ছেড়ে বাঁচে। তার কেবল একটাই ভয়, এই বুঝি বনফুল উত্তেজিত হয়ে যায়। এই বুঝি বনফুল বন্ধুত্বে ভীষণ হিংস্রতা দেখিয়ে ফেলে। চিত্রার এই শব্দহীন চিন্তা বুঝেন বাহার ভাই। বনফুলের অন্যমনস্কতার আড়ালে তার অষ্টাদশী কি সে ভরসা দেয়। ভয় পেও না রঙ্গনা। তোমার আমি থাকতে চিন্তা কিসের, মেয়ে। ভীষণ ভরসায় আপ্লুত হয় চিত্রা। ঠিকই তো, যার আস্ত একটা বাহার ভাই আছে তার আর কি লাগে। এই ভরসা, বিশ্বাসের কথোপকথন গোপন হয় না বনফুল থেকে। সে সবই শুনে, দেখে, বুঝে, হাসে আর ভাবে, ভাগ্য তার বেলায় এত নিষ্ঠুর কেন? তার বেলায় কেন ভাগ্য ভীষণভাবে মুখ ঘুরিয়ে রাখে? ভাবনাদের উত্তর মিলে না। উত্তরবিহীন তারা কতক্ষণ হাপিত্যেশ করে মারা যায় মস্তিষ্কে। অস্তিত্ব থাকে না তাদের। দৃশ্যতাও থাকে না। তবে স্মৃতিকাতরতার এক গোপন হাহাকার ঠিক থেকে যায়। বাহিরের আবহাওয়া কিছুটা অচঞ্চল। সৌদাগর বাড়িতে কেমন মন খারাপের আবহাওয়া। অহিটার যেন কি হয়েছে। গতকাল হুট করে কলেজ থেকে ফিরে দরজা দিল, সারাদিন আর সে দরজা খোলার নাম নেই। প্রতিদিনের মতন অবনী বেগম শরবত নিয়ে দরজায় উপস্থিত হলো কিন্তু ওহি কোনো হেলদোল দেখালো না। দরজাও খুলল না। সারাদিন প্রায় অনেকবার তাকে ডাকা হলো কিন্তু সে ঘর ছেড়ে বের হলো না। কেবল একবার গম্ভীর স্বরে বলল, আমায় বিরক্ত করবে না ব্যাস। এতটুকুই। কেউ আর তাই বিরক্ত করল না। সারাদিন মেয়েটা ঘরে রইল, রাতের খাবারও খেল না। সৌদাগর বাড়ির সকলেরই মন মেজাজ ভীষণ খারাপ। বাড়িতে 4টা মেয়ে। চাঁদনি, ওহি, চিত্রা এবং চেরি। 4জনই খুব লক্ষ্মীমন্ত। কিন্তু হুট করে 3জনের যেন কি হলো। 3টা মেয়েকেই কেমন দিকভ্রান্ত মনে হয় আজকাল। কার নজর পড়ল? দাদি কতক্ষণ চেঁচামেচি করল। বিয়ের তোড়জোড় করার আদেশ দিলেন। তার ধারণা মতে বাড়ির মেয়েদের মতিভ্রম হচ্ছে। বিয়ে দিয়ে দিলে সব ঠিক হবে। কেউ তেমন রাগ করল না দাদির কথায়। আবার মেনে নিয়েছে বলেও মনে হলো না। সকাল হতেই সৌদাগর বাড়িতে সবাই একত্রিত হলো। দোর খুলল অহিও। একদম স্বাভাবিক মনে হলো তাকে। খাবার টেবিলেই এসে বসল সে। সকলে একবার তার দিকে চাইল। অহিকে বেশ স্বাভাবিক দেখে সবারই বুক থেকে যেন পাথর নেমে গেল। আজ আর খাবার টেবিলে আনন্দ নেই।
শুকনো রুটির মতন বিবর্ণ রইল এই চিত্র। খাবার খেতে খেতে হুট করেই ওহি বলল, আমি সবাইকে একটা কথা বলতে চাই। খাবারের দিকে সকলের মিছে ধ্যানে ভাটা পড়ল যেন অহির কথায়। সকলেই উৎসুক দৃষ্টিতে চাইল। অহির বাবা আমজাদ সৌদাগর মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি কথা? ওহি একবার অবনী বেগমের দিকে তাকালো। মহিলার চোখের নিচে কালো ছাপ পড়েছে। মুখটাও কেমন শুকনো লাগছে। নিশ্চয় রাতে খাননি এবং ঘুমাননি। অবনী বেগম বরাবরই এমন। অহির যখন পরীক্ষা থাকে তখন সে রাত জেগে পড়ে। পুরো বাড়ি যখন ঘুমে ডুবে যায়, ওহি জানে একটি জীব তখনও সজাগ থাকে। মেয়ে কখন ঘুমিয়ে যাবে, অসাবধানতায় কাঁথা গায়ে দিতে ভুলে যাবে সেই চিন্তায় মানুষটার ঘুম আসে না। ওহি যখন ভার্সিটি থেকে বিকেলে ফিরে তখন দেখে ডাইনিং টেবিলে একজন বসে বসে ঝিমাচ্ছে। মেয়ে ক্ষুধার্ত হয়ে ফিরবে বলে মায়ের বিশ্রাম নেওয়া হয় না। এই সব স্মৃতি অহির মস্তিষ্কে জীবিত। তবুও কথাটা যে তাকে বলতেই হবে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অবনী বেগমের দিক থেকে চোখ ফিরিয়ে নিল সে। ওই মুখের দিকে তাকিয়ে যে সে এত কঠিন কথা বলতে পারবে না, সম্ভবও নয়। সকলের অধীর আগ্রহর দিকে তাকিয়ে ওহি বেশ দৃঢ় কণ্ঠে বলল, আমি ভেবেছি আমি ওই মহিলার কাছে ফিরে যাব। অহির বাক্যটি যেন বোধগম্য হল না অনেকের, আবার কেউ বুঝতে চেয়েও বুঝতে পারল না। চাঁদনির বাবা আফজাল সৌদাগর তাই অবাক কণ্ঠেই বললেন, কি? যা শুনেছ সেটাই। আমি ভাবছি আমি তার কাছে ফিরে যাব। মহিলা তো বার কয়েক আমাকে নিতেই এসেছিলেন। যাইনি, ভাবছি এবার যাব। 21টা বছর তো তাকে ছাড়া ছিলামই, এবার না হয় তার সাথে থাকি। তাই সিদ্ধান্ত নেওয়া। অবনী বেগমের হাতে থাকা স্টিলের চামচটা কখন যে হাত থেকে পড়ে গেল তিনি টেরও পেলেন না। ঝনঝন শব্দ হল। অবনী বেগমের সেদিকে হুঁশ নেই। তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে কেবল তাকিয়ে রইলেন মেয়ের পানে। তুই কি ভেবে এমন সিদ্ধান্ত নিলি ওহি? ওই মানুষটা তোকে ছোটবেলায় একা করে ছেড়ে গিয়েছিলেন নিজের সুখের আশায়। একবারও তোর কথা ভাবেননি। এখনো কিন্তু তোর কথা ভেবে তোকে নিতে চান তেমনটা নয়। তাদের সন্তানহীন দাম্পত্য জীবনের একাকিত্ব কাটানোর জন্যই সে তোকে চাচ্ছে। তুই কেন বারবার তার স্বার্থের বলি হবি? কেন? তোকে কি আমরা ভালোবাসিনি? চাঁদনির কথায় অহির মুখের শক্ত আদল বদলাল না। সে কঠোরই রইল, যেন কোনো ইট সিমেন্টের তৈরি ভাস্কর্য, যার আবেগ অনুভূতি কিছুই নেই। আমজাদ সৌদাগর নির্লিপ্ততা ভঙ্গিতেই যেন বললেন, যেও তবে। সবার অবাকের পাল্লা যেন ভারী হলো আরো। বাবা এত সহজে মেয়ের দাবি ছেড়ে দিল কিভাবে? আফজাল সৌদাগর হতাশ চোখে একবার নিজের ছোট ভাইয়ের স্ত্রীর দিকে চাইলেন। প্রকৃতপক্ষে তার মাটা হচ্ছে অবনী বেগমের জন্যই। এই মানুষটার কথা কেউ ভাবল না। কেউ না। অনেকেরই অনেক কিছু বলার ছিল কিন্তু আর বলা হলো না। এই বিস্ময়ের জাল ছিঁড়ে তাদের আর বলা হলো না কত না বলা কথাগুলো। মুনিয়া বেগম কতক্ষণ গাইগুই করলেন, হাপিত্যেশ করলেন দাদিও। কিন্তু কেউ আর জোর খাটাতে পারল না। কিভাবেই পারবে? যেখানে নিজের বাবাই মেয়ের দাবি ছেড়ে দেয় সেখানে তারা আর কতটুকু অধিকারে হাত পেতে দাঁড়াবে? কতটুকু অধিকারে তারা থেকে যেতে বলবে? ওহি অতি সঙ্গোপনে মুচকি হাসল। টেবিল ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি জানতাম আব্বু, আপনি আমারে কখনোই রাখবেন না। আমি জানি আজও ওই মহিলাটার প্রতি আপনার আকাশ সমান মায়া। সেই মায়ার টানে আপনি সন্তানকেও অকাতরে দান করে দিবেন। কিন্তু আব্বু একটা কথা জানেন? আমরা না সবসময় ভুল মানুষকেই মায়া দেখাই। যারা আমাদের এই অতি যত্নের মায়া ঠাট্টায় উড়িয়ে দেয় অযত্নে। অথচ এমন অনেক মানুষ আছে যারা চিরজীবন আমাদের হয়ে থেকে যেতে চায়। আমাদের অনাদর, অবহেলা তারা যত্নে ভাঁজ করে নেয় যেন ভালোবাসা এগুলো। কিন্তু আমরা তাদের বুঝি না। আমরা তাদের মূল্য দেই না। এটা তাদের অপ্রাপ্তি না, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা মানুষ চিনেও চিনতে চাই না।
আমজাদ সৌদাগর মেয়ের কথার বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানালেন না। কেবল মাথা নত করে রাখলেন। যে নির্বতায় সে বুঝিয়ে দিল তার মেয়ে কোনো ভুল কিছু বলেনি। সত্যিই তাই। যতই হোক সেই নারী তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসাই ছিল। এরপর সে হয়তো জীবনে দ্বিতীয় নারী এনেছিল, তবে সেটা কেব দায়িত্ব কিংবা পরিবেশ পরিস্থিতির কারণে। কিন্তু ভালোবাসা সেই প্রথমেই আটকে আছে। অবনী বেগম পরাজয় সৈনিকের ন্যায় স্থান ত্যাগ করল। মনে হলো যেন সংসার জীবনের যুদ্ধে এত ভালোবাসা দিয়েও হেরে যাওয়া এক যোদ্ধা। এক এক করে সবাই চলে গেল। কেবল নিবিড়, নীরবে বসে রইলেন দাদি আর চিত্রা। দাদির শক্ত খোলস হুড়মুড় করে খসে পড়ল ঠিক তখনই। বৃদ্ধার বয়স্ক চোখ পানিতে টইটুম্বুর হল। দুহাত তুলে বলল, আল্লাহ, আমার এমন সুন্দর সংসারে এমন ব্যথার তীর কেন ছুটছ? শান্তি দাও তুমি, শান্তি দাও সবগুলো বাচ্চাকে। চিত্রা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দাদির পানে। কি অদ্ভুত! দাদিও কাঁদতে জানে। অবশ্য নারী জাত তার সংসার নিয়ে সবসময় শৌখিন। এটা তাদের বহু যত্নের জায়গা। এই জায়গার একটু আচরও তারা মানতে পারে না। চলবে।